নির্বাচন কি আসলে হবে? দিন যত এগোচ্ছে এই অনিশ্চয়তা ততই জট বাঁধছে। কি হবে হুট করে যদি আবার আন্দোলন শুরু করে জুলাই যোদ্ধারা, আর তাদের সাথে যোগ দেয় জামাত শিবির? এমনই গুঞ্জন ও উৎকণ্ঠা এখন রাজনৈতিক মহলে। এমনটা ঘটলে নির্বাচন শুধু থেমে যাওয়া নয়, না হওয়ারও সম্ভাবনা আছে। সম্প্রতি দেখা গেছে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়েছে রাজপথ। ছোড়া হয়েছে সাউন্ড গ্রেনেড, মারা হয়েছে টিয়ারশেল। তবু রাজপথ ছাড়েনি মানুষ। শত শত মানুষের সাথে সংঘর্ষ হয়েছে শহীদ হাদির অনুসারীদের। কিন্তু এর সাথে নির্বাচন না হওয়ার সম্পর্কটা কোথায়? এটা খুব স্বাভাবিক। বিএনপি সমর্থকদের ধারণা এটা নির্বাচন বানচালেরই একটি অংশ। তাহলে কেনই বা সুযোগ থাকত ডক্টর ইউনূসের সাথে না বসে রাস্তায় নামছে তারা? এমনই প্রশ্ন চারদিকে। নির্বাচন না হওয়ার কিছু সম্ভাবনা নিয়ে সম্প্রতি বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বিভিন্ন তথ্য উপাত্ত ও বিশ্লেষকদের মতামত নিয়ে তুলে ধরা হয় নির্বাচন না হওয়ার কি কি সমস্যা রয়েছে। অবশ্য এর মধ্যেই উত্তেজনা শুরু হয়ে গিয়েছে রাজপথে। ঢাকার শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এই সংঘর্ষে পুলিশের গুলিতে ইনকিলাব মঞ্চের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়। সরকারের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের আবদুল্লাহ আল জাবের বলেছেন, পুলিশ সংগঠনটির কয়েকজন কর্মীকে বুট দিয়ে আঘাত করেছে, গলা চেপে ধরেছে এবং খামচি দিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অমান্য করে পুলিশের কিছু সদস্য অতর্কিত হামলা করে এবং আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে। যে বক্তব্য থেকে অনেকে ইঙ্গিত করছে পুলিশের মধ্যে বিভাজন কিংবা রদবদল আনতেই এই ঝামেলা। এদিকে প্রধান উপদেষ্টা থেকে আবার বলা হচ্ছে পুলিশ কোনো রকম গুলি চালায়নি এবং প্রথম দিকে বাধা প্রদানও করেনি। জানিয়ে স্পষ্টতই বিপরীতমুখী অবস্থান দেখা যাচ্ছে সরকার ও আন্দোলনকারীদের মাঝে। এ থেকেই প্রশ্ন আসে, এমন মুহূর্তে নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু, কিংবা নির্বাচন বানচাল না হওয়ার সম্ভাবনা কতটুকু? এর আগেও নির্বাচন নিয়ে শঙ্কা হওয়ার নানা আলামত পাওয়া গেছে। যেমন প্রধান উপদেষ্টা থেকে বলা হচ্ছে এবার ভোট গণনা করতে দেরি হবে। যখন অন্যতম বড় দল আওয়ামী লীগই নেই, তখন ভোট গণনা করতে দেরি হবে কেন, এমন প্রশ্ন সবার। এদিকে জামাত ইসলামী সরাসরি দাবি জানিয়েছে ভোটের কেন্দ্রে সেনাবাহিনী ঢুকতে পারবে না। কিন্তু জামাত ইসলামের সমর্থিত ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর এজেন্ট আবার ঠিকই থাকবে ভোটের কেন্দ্রে। সব মিলিয়ে ভেতরে ভেতরে চলছে এক ভিন্ন গেম, যে গেমে পিছিয়ে এখন বিএনপি। এর মধ্যে গোপনে দেখা গেছে বেশ কিছু পরিবর্তন। নির্বাচনের সেই আগের আমেজটা কেন জানি নেই, অথচ আওয়ামী লীগ আমলেও বিএনপি জামাত ছাড়া নির্বাচন নিয়ে যত মাতামাতি হয়েছে তার ছিটে ফোটাও নেই এবারে। বিশ্লেষকরা বলছেন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন আরও অবনতি হচ্ছে। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে শুরু থেকেই তেমন একটা উৎসাহ দেখা যাচ্ছে না। এদিকে ইতোমধ্যে এক এনসিপি নেতা বলেছেন জাতীয় পার্টিকে প্রতীক দেওয়া হলে রাজশাহীতে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। আর এই কথা তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছেন প্রতীক বরাদ্দের দিন, যা নির্বাচন না হওয়ার ঘটনাকে আরও উস্কে দিচ্ছে। এদিকে ভোটের প্রচারণা শুরু হওয়ার ঠিক আগের দিন প্রধান উপদেষ্টা থেকে জানানো হয়েছে এক বিস্ময়কর তথ্য। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে, এমনই মতামত এসেছে অন্তর্বর্তী সরকার থেকে। একই সঙ্গে সংসদ নির্বাচনের ভোট ও গণভোটের ব্যালট গণনা করতে হওয়ায় ভোট কেন্দ্রগুলোতে সময় বেশি লাগতে পারে বলে জানানো হয়েছে। 21 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে জামাতের নায়েবে আমির প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বলেছেন কেন্দ্রের মধ্যে যেন সেনাবাহিনী ঢুকতে না পারে। বিএনপি এবং অন্যান্য দলের নীতি নির্ধারকেরা চেয়েছিল ইসলামী ব্যাংক, আল আরাফা, ইবনে সিনা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা যেন ভোটের দায়িত্বে না থাকে। ইসি রাজিও হয়েছিল, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত ইসলামী ব্যাংক সহ জামাত সমর্থিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা ভোটের দায়িত্বে থাকবেন। আর জানিয়ে বিএনপির হাইকমান্ড এখন পর্যন্ত চুপ আছে। এদিকে কেউ এটিকে পুরোপুরি 2024 সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সমর্থকদের গুজব বা প্রোপাগান্ডা হিসেবে বর্ণনা করেছেন।
আবার কেউ বলছেন দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচনী সহিংসতা হলে সেটিও নির্বাচন বানচালের আশঙ্কা তৈরি করতে পারে। এছাড়াও নির্বাচন আসলেই হবে কিনা এই প্রশ্ন যারা করছেন তাদের মধ্যে কয়েকজন বলছেন যে আইন শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ পরিস্থিতি থেকে তারা এমনটি অনুমান করছেন। আবার কেউ কেউ বলছেন নির্বাচনের জন্য যে ধরনের তৎপরতা প্রত্যাশা করা হয় সেটি তাদের চোখে এখনও তৈরি হয়নি। আবার কারো ভাষ্যে অন্তর্বর্তী সরকারের সময় সরকারের কাছের দলগুলো নির্বাচন ঠিকমতো হতে দেবে না। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে এবং মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিতে না পারায় নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা আছে অনেকের মধ্যে। তবে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে সরাসরি আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে কোনো সংশয়ের কথা বলা হয়নি। বিশেষ করে মনোনয়নপত্র দাখিল প্রত্যাহার পর্ব শেষে প্রতীক বরাদ্দের পর প্রচার শুরুর চূড়ান্ত ধাপে অংশগ্রহণকারী দলগুলো তাদের করণীয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যেই বলেছেন তার দল বিশ্বাস করে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামাত ইসলামের আমির শফিকুর রহমানের ঢাকার বাইরের সভা সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে নিজ নিজ দল থেকে এবং সে কর্মসূচি ইতিমধ্যে শুরুও হয়েছে। ঘোষণা অনুযায়ী তারেক রহমান সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন আর শফিকুর রহমান শুরু করেছেন উত্তরবঙ্গ সফর দিয়ে। নির্বাচন নিয়ে এসব অগ্রগতি সত্ত্বেও নির্বাচনটি আসলে হবে কিনা এই প্রশ্ন কমছে না। অবশ্য কারণ হিসেবে সরকারের আচরণের মধ্যেও সমস্যা দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে সরকারের যে ধরনের উদ্যোগ থাকার কথা সেখানে একটা বড় গ্যাপ আছে। আর সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের অবস্থানের কারণে এসব সংশয় আরও বাড়ে। নির্বাচনকে ঘিরে এই অনিশ্চয়তা শুধু রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এখন প্রতিফলিত হচ্ছে মাঠ পর্যায়ের বাস্তবতায়ও। নির্বাচনকে সামনে রেখে যে ধরনের প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা মহড়া কিংবা রাজনৈতিক কর্মীদের দৃশ্যমান তৎপরতা থাকার কথা সেটির ঘাটতি অনেকের চোখে পড়ছে। নির্বাচনী এলাকাগুলোতে পোস্টার, মাইকিং, কর্মী সমাবেশ সবকিছুই যেন আগের যে কোনো নির্বাচনের তুলনায় অনেকটাই নীরব। এই নীরবতাকে কেউ দেখছেন ঝড়ের আগে শান্ত স্বভাব হিসেবে, আবার কেউ বলছেন এটি একটি নিয়ন্ত্রিত কৌশল যার ভেতর লুকিয়ে আছে বড় কোনো সিদ্ধান্ত। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন অন্তর্বর্তী সরকারের ভেতরে এখনও নির্বাচনের ঝুঁকি ও ফলাফল নিয়ে পূর্ণ ঐক্যমত্য তৈরি হয়নি। একদিকে আন্তর্জাতিক চাপ রয়েছে নির্বাচন আয়োজনের, অন্যদিকে ভেতরে রাজনৈতিক সমীকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ক্ষমতার ভবিষ্যৎ কাঠামো নিয়ে রয়েছে গভীর দোলচাল। এই দ্বন্দ্বই সরকারের আচরণে ব্যর্থতা তৈরি করেছে, কখনো আশ্বাস, কখনো সতর্কতা, আবার কখনো এমন বক্তব্য যা অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নির্বাচনকে ঘিরে আস্থা সংকট। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যে বড় কোনো অভিযোগ না থাকলেও পরোক্ষভাবে বিভিন্ন পক্ষ নিজেদের মতো করে সুবিধা আদায়ের চেষ্টা করছে এমন ধারণা তৈরি হয়েছে। সেনাবাহিনীর ভূমিকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সবকিছু এখন রাজনৈতিক দর কষাকষির অংশ হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এ অবস্থায় সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড়াচ্ছে, যদি নির্বাচন হয়ও সেটি কতটা গ্রহণযোগ্য হবে সব পক্ষের কাছে। কারণ নির্বাচন শুধু একটি দিনের ঘটনা নয়, এটি একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় যদি আস্থার ঘাটতি থাকে তাহলে ভোটের ফলাফল যাই হোক না কেন পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশেষ করে নির্বাচন পরবর্তী সহিংসতা, ফলাফল প্রত্যাখ্যান কিংবা রাজনৈতিক অচল অবস্থার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই। সব মিলিয়ে নির্বাচন কি আসলেই হবে, এই প্রশ্নটি এখন আর গুজব বা আবেগের জায়গায় নেই, এটি পরিণত হয়েছে একটি রাজনৈতিক বাস্তবতায়। উত্তরটি হয়তো খুব শিগগিরই মিলবে, কিন্তু তার আগে পর্যন্ত বাংলাদেশ যেন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বক্তব্য আর প্রতিটি নীরবতাও হয়ে উঠছে গভীর অর্থবহ।